ও বউ, কথা বলো না। আমি চোখ খুলে বললাম, কি সমস্যা, এমন করছেন কেন? সারাদিন জ্বালিয়ে খায়েশ মিটে নাই, আবার রাতে জ্বালাচ্ছেন। এখন তো পার্টি অফিসেও যান না, সারাদিন বাসায় বসে টই টই করে ঘুরেন আর আমাকে জ্বালান। একবার খালি আমার বাচ্চাটা বের হোক, তারপর জ্বালানি কাকে বলে, কত প্রকার আপনাকে বোঝাবো। আপনার বাচ্চা আপনার কাছে দিয়ে আমি আরাম করব, তখন বুঝবেন কত ধানে কত চাল। উনি আমার হাত ধরে আঙুল নিয়ে নাড়াচাড়া করতে করতে ইনোসেন্ট ফেস করে বলল, বউজান, তুমি কি রাগ করেছো? আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে তাহরিম তালুকদার, আপনি সরেন, ঘুমাবো আমি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। ঠিক আছে, ঠিক আছে, ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। উনি হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ মাঝ রাতে পায়ে কারো স্পর্শ পেয়ে ঘুমটা ছুটে গেল আমার। মাথা উঁচিয়ে দেখলাম আবছা আলোতে উনি আমার পায়ের কাছে বসে কি যেন করছেন। একটা সাদা শার্ট আর সাদা প্যান্ট পরা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছে। ঝুঁকে কিছু একটা করছে সে। এই কি করছেন আপনি এত রাতে? উনি খানিকটা মাথা উঁচিয়ে বললেন। পায়ে গরম সরিষার তেল মেজে দিচ্ছি। এই সময় ত্বক অনেক শুষ্ক আর রুক্ষ থাকে। সরিষার তেলটা দিলে স্কিন আর ড্রাই হয় না, স্কিন ভালো থাকে। আমি কপাল কুঁচকে বললাম, এই মাঝরাতে এই অকাজ করতে কে বলেছে আপনাকে? কেন ইচ্ছে হলো আপনার? আসেন ঘুমান তো, রাখুন এটা। তুমি ঘুমাও, আমার কাজ শেষ হলে আমি আসবো। আমি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম। ওনার এই ছোট ছোট কাজ, ছোট ছোট কেয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে। কজনই বা বোঝে এইসব? এই পর্যন্ত তো অনেকবার চেক আপ করিয়েছি ডক্টরের কাছে, কিংবা ডক্টর বাড়িতে এসেও চেক আপ করেছে, কিন্তু কোনো বাড়ি উনি আমাকে জিজ্ঞেস করতে দেননি যে বাচ্চা ছেলে নাকি মেয়ে। ওনার মতে আল্লাহ খুশি হয়ে যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ। এটা না হয় সারপ্রাইজই থাকুক। উনি সারাক্ষণ বাসায় থাকে, কিছু কাজ থাকলে সেটা বাসাই করে, আর বাইরের গুলো আপাতত কুশনই সামলাচ্ছে। আর কুশনের সাথে তানজিমও মাঝে মাঝে থাকছে। বাবা ব্যবসার কাজে অস্ট্রেলিয়ায় আছেন, আর মায়ের বোন অসুস্থ হওয়ায় কাল বিকেলেই গ্রামে গেছে, আজ বা কাল চলে আসবে। আমাকে এই অবস্থায় রেখে মায়েরও যেতে সায় দিচ্ছিল না। তবে বাড়িতে মন্ত্রী সাহেব আর কাজের কিছু মানুষ থাকায় উনি চলে গেলেন। আমি তখন নিজের ঘরে বসে বাদাম খাচ্ছিলাম, আর মন্ত্রী সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তানজিম হয়তো মাত্রই এসেছে বাইরে থেকে, ড্রয়িং রুমে থেকে। ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ পেটে চিনচিন ব্যথার উপস্থিতি টের পেলাম। প্রথমে গুরুত্ব না দিলেও ধীরে ধীরে ব্যথাটা যেন বেড়েই চলল। সহ্য করতে পারছি না, পেটে হাত দিয়ে নিচে বসে পড়লাম। গলা দিয়েও স্বর বের হচ্ছে না। হাতের কাছে গ্লাস ছিল, যা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতেই গ্লাস পড়ার আওয়াজে মন্ত্রী সাহেব আর তানজিম দৌড়ে আসলো। উনি দরজাতেই থমকে গেল, ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না, অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমি ব্যথায় ছটফট করছি। তানজিম দৌড়ে মন্ত্রী সাহেবের কাছে গিয়ে বলল, ভাইয়া তাড়াতাড়ি ভাবিকে নিয়ে গাড়িতে নিয়ে বস, আসো, হসপিটালে নিয়ে যেতে হবে। এতক্ষণে যেন ওনার হুঁশ ফিরল। দৌড়ে এসে আমায় কোলে তুলে নিয়ে গাড়িতে বসালেন। আমার মাথা ওনার কোলের উপরে, ব্যথায় আমার জান যায় যায় অবস্থা। উনি আমার হাতে হাত ঘষে গরম রাখার চেষ্টা করছে, কাতর কণ্ঠে বারবার বলছে, বউ, একটু কষ্ট করো, আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি পৌঁছে যাব। একটু। আমি আর পারছি না মন্ত্রী সাহেব, আমি হয়তো আর বাঁচবো না। আজাইরা কথা বলবে না বউ, তোমাকে ছাড়া আমি অসহায়। এমন কথা মুখেও আনবে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কিছু হয়ে গেলে আপনি আমার বাচ্চাটাকে আগলে রাখবেন মন্ত্রী সাহেব। আমার বাচ্চাকে মায়ের কাছে দিয়ে আপনি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবেন না কেমন? কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন। তাহরিমের শুধু রাগই উঠছে, কিন্তু কি করবে বেচারা? বউকে এই মুহূর্তে কিছু বলতেও পারছে না। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলো, কি অনুরোধ? আমার কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। ফুপাতে ফুপাতে বললাম, আপনি যাকে ইচ্ছে তাকে বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গাটা শুধু আমার, এখানে মাথা রাখার অধিকার আমার। এইটা কাউকে দিয়েন না প্লিজ। ভাবি জানতো সে হিংসে উঠেছে, তো বউ তো এমনিতেই হওয়া উচিত। তাহরিম দাঁতে দাঁত চেপে তানজিমকে উদ্দেশ্য করে বলল, খুব হাসি পাচ্ছে না তোর? বের করছি হাসি তোর। আমার বাচ্চার সবগুলো ডাইপার তোকে দিয়ে পরিষ্কার করামু, দাঁড়া। তানজিমের মুখটা চুপসে গেল এক নিমিষেই। এই না না ভাই, আমি আর কিচ্ছু করবো না। বলেই তানজিম চুপ করে গেল। প্রায় 10 মিনিটের মাথায় তারা হাসপাতালে পৌঁছালো। তানজিম আগে ফোন করে ওটি রেডি রাখতে বলেছিল, যার জন্য ওরা হসপিটালে পৌঁছাতেই আমাকে নিয়ে ওটিতে ঢুকে গেল। ওটির দরজা বন্ধ হয়ে গেল। তানজিম বাইরে মাথা নিচু করে বসে আছে। তানজিম ওর পাশেই বসে আছে। মীরাকে ফোন করা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সে। মেহরিন শিকদারও রওনা দিয়ে দিয়েছে। ভাইয়া টেনশন করিস না, দেখবি মা আর বাচ্চা দুজনেই অসুস্থ।
প্রায় 4 বছর পর রাত প্রায় 8টা, তাহরিমা এখনো বাড়িতে পৌঁছেনি। তালুকদার বাড়ির সবাই সোফা রুমে বসে খবর দেখছিলাম। আমার যেমন টেনশন হচ্ছে তার চেয়েও বেশি আনন্দ হচ্ছে। হঠাৎ ছোট্ট প্রাজ্ঞের ডাক শুনে দরজার দিকে তাকালো সবাই। ক্লান্ত শরীর নিয়ে তাহরিম দরজায় দাঁড়িয়ে আছে। পূর্ণা আর তাহরিমের ছোট ছেলে তাসমিত তালুকদার প্রাজ্ঞ। আমি কোল থেকে ছেলেকে নামাতেই ছেলেটা গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে গেল। তাহরিম হাঁটু গেড়ে বসে ছেলেকে কোলে তুলে গালে চুমু খেতে খেতে সোজা ভেতরে প্রবেশ করলো। বাপ যে হারে ছেলেকে চুমু দিচ্ছে, ছেলেও একই হারে বাপকে চুমু দিচ্ছে। আমি ভ্রু কুচকে বাপ বেটার পিড়িতে দেখছিলাম। ঘামে ভিজে জবুথুবু অবস্থা হয়ে আছে তাহরিমের। এতক্ষণ হয়তো কেন্দ্রেই ছিল। আজ নতুন করে সংসদ নির্বাচন হয়েছে, আর উনি এইবারেও মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি উঠে রান্নাঘরে চলে গেলাম। তানজিম দৌড়ে গিয়ে তাহরিমকে জড়িয়ে ধরে বলল, নিউ মন্ত্রী সাহেব, আমি জানতাম আমার ভাইয়াকে কেউ টপকাতে পারবেই না। তাহরিম প্রাজ্ঞের দিক থেকে দৃষ্টি সরিয়ে তানজিমের দিকে তাকালো। এভাবে লাফাচ্ছিস কেন? বিয়ে করছিস, কয়দিন পর বাচ্চার বাপ হবে, এখনো তো লাফানো যায় না। তানজিম ভ্রুকুচকে তাহরিমের দিকে তাকিয়ে বলল, বিয়াই হই আমি তোমার, সম্মান দিয়ে কথা বলো। আর দরকার হলে ভাব পেটি মিলিয়ে লাফামো। শত হোক আমার মেয়ের নাম করা তালুকদার বাড়ি বড় বউ, ট্যালেন্ট তো থাকবেই, তাই না বউ? বলেই মেহবুবার দিকে তাকিয়ে চোখ মারল। বেচারি মেহবুবা পারে না তো মাটি খুঁড়ে ভিতরে ঢুকে যায়। বেচারির এমনিতে লজ্জা বেশি, অল্পতেই গাল দুটো লাল হয়ে যায়, তার উপর তানজিমের এমন বিহেভ। আমি ট্রেতে শরবত নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বললাম, হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না, আগে আমার ছেলেটাকে বড় হতে দাও। আর তানজিম, আমার বোনটাকে যেখানে সেখানে লজ্জায় ফেলবে না, ঠিক আছে? তানজিম মাথা দুলিয়ে বলে উঠল, জো হুকুম ভাবিজান। এই যে আমার বিয়াই মশাই কোথায়, মিষ্টি তো আমারও পাও না। শত হোক ছেলের শ্বশুরবাড়ি বলে কথা। দরজা থেকে চেনা কণ্ঠ শুনতে পেয়ে সবাই দরজার দিকে তাকালো। রুদ্রভাই আর ইলমি দাঁড়িয়ে আছে। রুদ্রভাইয়ের কোলে রুদ্রভাই আর ইলমির একমাত্র ছেলে রওশন তালুকদার। বয়স তার সবে 3 হলো। আর ইলমির কোলে মিনি, মানে আমার ছোট্ট বিল্লিটা। আমার কাছে থেকে মিনিকে নিয়ে ওটা এতদিন দেখাশোনা করতো। আমি তো তাহরিম ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে দেব, তুমি বরং অন্য কোনো মেয়ে দেখো রুদ্ধ ভাই। রুদ্র খানিকটা এগিয়ে এসে তানজিমের মাথায় টোকা দিয়ে বলল, তোর মেয়েকে আমার বাড়ি বউ করবো না, যা। আমি তো তাহরিমের মেয়েকে ছেলের বউ করব। তাহরিম ভ্রু কুচকে রুদ্রের দিকে তাকালো। আমার মেয়ে আসলো কোথা থেকে? রুদ্র সোফায় বসতে বসতে বলল, ও মা, নেই তো কি হয়েছে, হবে তো, তখন বিয়ে করব। তাহরিম বিড়বিড় করে বলল, সে ঘুরে পালি। আমাদের কথার মাঝে মা আর বাবা হলেন নীরব দর্শক। আমি একে একে মা, বাবা, তানজিম, মেহবুবা, রুদ্র ভাই আর ইলমিকে শরবত দিলাম। হাতে একটা গ্লাস নিয়ে এগিয়ে গেলাম তাহরিম তালুকদারের দিকে। হাতে গ্লাসটা দিয়ে প্রাজ্ঞকে কোলে নিতে গেলে তাহরিম আমাকে পাশ কাটিয়ে গিয়ে বাবার পাশে সোফায় বসলেন। বেশ অনেকক্ষণ আড্ডার পর বেশ রাত হয়েছে বলে তানজিম আর মেহবুবা নিজেদের ঘরে গেল। মেহবুবা এখন 6 মাসে প্রেগনেন্ট। ডক্টর বলেছে মেয়ে বাবু হবে, তাই তার এত লাফানো। রুদ্র আর ইলমিও দোতলার রুমে গেল। মাও উঠে নিজেদের রুমে চলে গেল। আমি ওরা দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে গেলাম। এখানে এখন থাকা মানে নিজের ইজ্জত নিজে খোয়ানো। বাবা শরবত খাওয়া অফ করে আর চোখে তাহরিমের দিকে তাকালো। ছেলে তার পাশে বসা মানেই বেফাস কথা বলা। এক বিন্দু বাপ বলে তো দাম দেয়ই না, উল্টো এমন এমন কথা বলবে যে বাপ নিজেই লজ্জায় পড়ে যায়, অথচ এই বেহায়া ছেলের কিছুই হয় না। তারিম প্রাজ্ঞের দিকে তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল, শরবতটা শেষ করো, এমনিতেই তো শরীরে শক্তি নেই, তার উপর বাঁধিয়েছো ডায়াবেটিস, আবার চিনি দেয়া শরবতও খাচ্ছ। এমন বুড়োকে কি মন্ত্রী তাহরিম তালুকদারের মা পছন্দ করবে? লোক, আমার মা কতটা অ্যাট্রাকটিভ, বিউটিফুল আর গর্জিয়াস, আর তুমি ভুঁড়িওয়ালা কাকু, মানায় বলো? প্রথম কথাগুলো জোরে বলেও পরের কথাগুলো বেশ আস্তেই বলল তাহরিম, যা শুধুমাত্র বাবার কান পর্যন্তই পৌঁছলো। বাবা শরবত খাওয়া থামিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলল, এই বেয়াদব ছেলে, আমি তোর বাপ হই, বন্ধু না। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তাহরিম, তুই কি আসলেই আমার ছেলে? তো আমি তো এত বেহায়া ছিলাম না, তুই কই থেকে এমন লাগাম ছাড়া হইলি? তাহরিম বাবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি কার ছেলে সেটা তো আমার থেকে ভালো তোমার জানার কথা, মিস্টার তাপস তালুকদার। বাট আই হ্যাভ এ গভীর প্রশ্ন।
তাপস তালুকদার ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকালো। কি? আমার তো এখন সন্দেহ হচ্ছে, আসলে আমি তোমার ছেলে তো। তাপস তালুকদার রাগের দৃষ্টি তাহরিমের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই বেয়াদব ছেলে? আমার কি দোষ? প্রশ্নটা তুমি আগে করেছো। আমি তো কথার কথা বলেছি। আমিও তো সিরিয়াসলি বলেছি। তাপস তালুকদার বসা থেকে উঠতে উঠতেই ছেলের দিকে রাগি রাগি চোখ করে বলল, তুই থাক, আমি গেলাম। ইজ্জত বাঁচানো ফরজ, আর তোর সাথে থাকলে অকালে আমার সেটা হারাতে হবে। তাহরিমও বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, ছি মিস্টার তালুকদার, একজন বিশিষ্ট সমাজ সেবক, গুণী একজন মন্ত্রী, ইনোসেন্ট একটা ছেলেকে এত বড় অপবাদ দিতে পারলেন? আপনার ঠোঁটে মুখে বাজলো না? আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করি? ছি। এই শোন তাহরিম, তুই আমার বাপ না, আমি তোর বাপ। একটা মানুষ এত অভিনয় কিভাবে করতে পারে? হাউ ইজ দিস পসিবল? তাহরিম সিরিয়াস হবার ভান ধরে বলল, বাবা, বল। তোমার আরেকটা নাতনি দরকার না? একটা হয়েও যেন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। একটা কাজ করো, প্রাজ্ঞকে তুমি রাখো। বলেই প্রাজ্ঞকে তাপস তালুকদারের কোলে দিয়ে সিঁড়ি উঠতে উঠতে বলল, বাবা প্রাজ্ঞ, আজ তুমি তোমার দাদা ভাইয়ের কাছেই থাকো, আমি বরং তোমার খেলার সাথে আনার ট্রাই করি, কেমন? প্রাজ্ঞ বাপের কথা কি বুঝলো জানা নেই, তবে মাথা হেলিয়ে দাদার কাঁধে রাখলো, মানে সে দাদার সাথেই থাকবে। তাহরিম হাসলো, ছেলেটা হয়েছে একদম বাপের বাধ্যগত, বাপ যা বলে তাই। তাহরিম তাপস তালুকদারের উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস দিয়ে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। বেচারা তাপস তালুকদারের কিছু বলার ভাষা নেই, প্রাজ্ঞের দিকে তাকিয়ে বলল, দোয়া করি ভাই, তুই যেন তোর বাপের মতো হোস। তোর বাপ যেমন সারাটা জীবন আমাকে জ্বালালো, তুইও তোর বাপকে জ্বালাবি। বলেই নাতিকে নিয়ে নিজের রুমে চলে গেল। পুনা, ওই যে দেখো, তোমার পেছনে তেলাপোকা। আমি ঘাড় ঘুরিয়ে তেলাপোকার দিকে না তাকিয়ে তাকালো তাহরিমের দিকে। ভ্রু কুচকে বলল, তো আমি কি করব? তাহরিম ভ্যাবাচাকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, না, বললাম আর কি, এখন কি করবে এটাকে? আমি দীর্ঘশ্বাস ফেললাম, দাঁতে দাঁত চেপে বললাম, এক কাজ করি, তেলাপোকাটা ধরে আপনার জন্য তেলের মধ্যে দিয়ে কর করে করে একটা ভাজি করি, দেন আপনাকে পরিবেশন করি, কেমন হবে বলেন? আমার কথায় তাহরিম হকচকিয়ে উঠল, ফলশ্রুতিতে তার কাশিও উঠে গেল। তার ধারণাও বাইরে ছিল এই উত্তরটা। কাশি থামিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, থু, কি জঘন্য কথাবার্তা, খাটাস মেয়ে কোথাকার। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ইয়াহ আই নো ইউ। বলে বিছানা ঠিক করতে লাগলাম। তাহরিম বিড়বিড় করে বলল, আনরোম্যান্টিকের বস্তা একটা। আমি এমনই। তাহরিম বিছানায় বসতে বসতে বলল, তাই ভাবলাম তেলাপোকা দেখে ভয় পেয়ে আমাকে একটু জড়িয়ে ধরবা, একটু রোমান্স করব। তা নাকি ঘোড়ার ডিম মার্কা কথা বলে মোটের 24টা বাজিয়ে দিল। ধুর। আমি তাহরিমের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বললাম, শুনুন, আপনি ভুলে যাবেন না, একটার বাপ হয়েছেন, কদিন পর ছেলের বিয়ে দেবেন। এইসব রোমান্সের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে বিছানা ঠিক করে দিচ্ছি আর ঘুমন। বুড়ো বয়সে ভীমরতিতে পেয়েছে আপনাকে। তারিফ হুট করেই আমার হাতে টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে কোমর চেপে ধরে বলল, ঘরে এমন সুন্দরী আর মায়াবতী বউ থাকলে কি কেউ বুড়ো হয়? সবে তো একটা হলো, ডজন খানেক হোক, তারপর না হয় বয়সের কথা চিন্তা করা যাবে। আমি ভ্রুকুচকে ওনার দিকে তাকিয়ে বললাম, প্রাগ্য কোথায়? উনি আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, আমি বাবার কাছে। কিছু বললাম না। বউ? ওনার এমন নিঃশাক্ত কণ্ঠে কেঁপে উঠলাম আমি। রাতটা আমার করে দিবি বউ? ওনার হাতটা খানিকটা আলগোছে ছাড়তেই আমি দৌড়ে বেলকনিতে এসে দাঁড়ালাম। বুকের মাঝে কেমন যেন মন্দিরের ঘন্টার মতো বেজে চলল। কি ভীষণ অস্থিরতা, শ্বাস প্রশ্বাস যেন ক্রমশই পাল্লা দিয়ে ভারী হতে চলল। তাকালাম দূর ল্যাম্পপোস্টের আলোতে। উনি রুমের লাইট অফ করে আমার পেছনে এসে দাঁড়ালো। অন্ধকারে ওনার শক্তপোক্ত হাত রাখলো আমার পেটের উপর, যার শীতলতা কাপড়ের উপর থেকে টের পাচ্ছি আমি। অন্তর্দেশ কেঁপে উঠলো আমার ক্ষণে ক্ষণে। এই কেমন বাজে অনুভূতি! আমার হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে বেলকনির রেলিংয়ের সাথে চেপে ধরলো। আমি মাথা নিচু করে আছি, উপরে তাকানোর সাহস কেন যেন হচ্ছে না আমার। বউ, তাকা না আমার চোখের দিকে। না। এমন তো নয় যে আজ আমাদের প্রথম রাত, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তাকালাম ওনার চোখের দিকে। জল জল করতে থাকা চোখের মণিটা ওনার ভীষণভাবে টানে আমায়। তাকিয়ে থাকতে পারি না, চোখ জ্বালা ধরে। কিভাবে বোঝাই তাকে আমি? 1000 বছর পার হলেও আপনার প্রতি আমার অনুভূতিগুলো সেই প্রথম দিনের মতোই হবে মন্ত্রী সাহেব। সদ্য জন্ম নেওয়া অনুভূতিটা যেমন ছন্নছাড়া বাধাহীন আপনার প্রতি, আমার অনুভূতিগুলো ঠিক এমনই বাধাহীন।
আপনার ওই চোখে আমি যে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না মন্ত্রী সাহেব, এর জন্য কি আমার শাস্তি হওয়া উচিত? আমার চোখগুলো কেমন বন্ধ হয়ে আসে, আপনার গায়ের গন্ধ কেমন যেন মাতাল মাতাল লাগে, নেশা ধরে যায়। এই অপরাধে কি আমার শাস্তি হওয়া উচিত? বলুন না মন্ত্রী সাহেব। আমার আকুতি ভরা কণ্ঠ শুনে উনি হাসলেন। উনি মুচকি হেসে আমার আরো কাছে আসলেন। মাঝে 1 ইঞ্চি দূরত্ব অবশিষ্ট নেই। আমার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, তোমার শাস্তি প্রাপ্য বউজান। আমাকে এত বেশি ভালোবাসার শাস্তি, আমাকে আগলে রাখার শাস্তি, আমার চোখের মায়ায় পড়ার শাস্তি, আমার গন্ধে মাতাল হওয়ার শাস্তি, আমার জীবনটা এত সুন্দর করে সাজিয়ে রাখার শাস্তি, আমার বাচ্চার মা হবার শাস্তি, আমাকে নিজের ভালোবাসায় বেঁধে ফেলার শাস্তি। তোমার জন্য আমার খেতে শান্তি নেই, বসে শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, সব কিছু তোমার দখলে নেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে বউজান। কিছুটা থেমে আর তোমার শাস্তি হলো আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, আমার একটা প্রিন্সেস লাগবে বউ, ঠিক তোমার মতো। আমি মাথা নিচু করে আছি। উনি মাথা ঝুঁকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি ধরে নেব নীরবতা সম্মতির লক্ষণ? উনি হুট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি চমকে তাকালাম ওনার চোখের দিকে। কোলে তুলেই রুমের দিকে হাঁটা শুরু করলো উনি। আর ভেতরে যাব না আমরা। সুখে থাকুক মন্ত্রী সাহেব আর পূর্ণার দুষ্টু মিষ্টি সংসার।